নমস্কার, আমি তানিশা দত্তা। আমি ব্যতিক্রম ডিজিটাল থেকে ব্যতিক্রম বিশেষে এক নতুন যাত্রা শুরু করতে চলেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার অনেক নতুন গল্প, নতুন মুখ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমাদের সাথে স্টুডিওতে আছে মিস দ্রোণিকা দত্তা, অথর, ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার এবং মাস কমিউনিকেশনের ছাত্রী। আসুন ওনার সাথে একটু কথা বলে নিই। ওয়েলকাম দ্রোণিকা। নমস্কার। আজকে আমার এখানে এসে বেশ ভালো লাগছে। প্রথমত আমি থ্যাংক ইউ জানাতে চাই ব্যতিক্রম গ্রুপকে, যে আমাকে এখানে ওরা ইনভাইট করেছে আর আমাকে এই জায়গাটা দিয়েছে কথা বলার। স্পেশাল থ্যাঙ্কস টু ডক্টর সৌমেন ভরতিয়া স্যার, ওনার জন্যে এটা পসিবল হয়েছে। থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি অ্যান্ড আমি সবসময় খুব গ্রেটফুল থাকবো। আশা করছি একটা খুব ভালো সময় কাটানোর আগে। নিশ্চয়ই। দ্রোণিকা, তোমাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করব আজকে একটু আড্ডার ছলে তোমাকে আরও একটু ভালো করে জেনে নেওয়ার। তো দ্রোণিকা, তুমি আমাদের সাথে যদি একটু শেয়ার করো অ্যাবাউট ইয়োর চাইল্ডহুড, তোমার স্কুলিং, তোমার জার্নি এখন অবধি, তাহলে খুব ভালো লাগবে। আমার জন্ম এমনিতে শিলচরে হয়েছে, কিন্তু আমি বর্ন ইন শিলচর বাট ব্রট আপ ইন হাফলং। আমার বাবার বাড়ি হাফলংয়ে। স্কুলিং আগে এখানেই করেছি, সেন্ট অ্যাগনেস কনভেন্ট স্কুলে পড়তাম আমি। তারপরে হাইয়ার স্টাডিজ আমি মহারিষি বিদ্যা মন্দির থেকে কমপ্লিট করেছি। এখন কারেন্টলি আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়ছি গুয়াহাটি ইউনিভার্সিটির আন্ডারে, ফ্রম এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। লেখালেখির লাইনে আমি এসছি যখন আমি 9 ইয়ার্সের ছিলাম, তখন থেকেই। তো লিখতে সবসময় খুব ভালো লাগে। আমার প্রথম বই উইদাউট ফিয়ার, ওটার পাবলিশ হয়েছে যখন আমি 15 ইয়ার্সের ছিলাম। আর তারপরেরটা আমি যখন 17 ছিলাম তখন, আনফোল্ড। তো যখন আমি উইদাউট ফিয়ারটা পাবলিশ করছিলাম তখন অনেকজনেরাই আর কি অনেক কথাই বলেছিল, কিন্তু আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করেছে। আমার মা, বাবা আর দিদি, ওদের জন্যে আজকে আমি এখানে বসে আছি। ওদের সাপোর্ট ছাড়া এটা কিছুই পসিবল হতো না। সো উইদাউট ফিয়ারটা খুব স্পেশাল থাকবে। আর আনফোল্ডটা ওইভাবেই লিখেছি। আমি কো অথর ইন মেনি আদার অ্যান্থোলজিজ অলসো। আর এরকমই টুকটাক লেখা হয়। লেখাটা কি তোমার খুব মনের কাছে, খুব ঘন ঘন লেখা হয় না সময় পেলে মাঝে মধ্যে? না, লিখি। আমি এই বছরও ভাবছি একটা বই পাবলিশ করব বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। তো এখন তো একটু বেশিই লেখা হচ্ছে। পাবলিশ না করা হলে যখন আমার মনে আসে, একটু ইচ্ছে হলো কিছু দেখে লেখার, তখন লিখি। বাহ। তো দ্রোণিকা, মাস কমিউনিকেশন বলো বা লেখা বলো, পোয়েট্রি বলো, তোমার ফ্যামিলিতে কি কেউ ছিলেন যে এই লাইনে কাজ করতেন, বা তুমি কি এটা, ডু ইউ বিলিভ দ্যাট ইউ হ্যাভ ইনহেরিটেড ইট ফ্রম সামবডি, ফ্রম ইয়ার ফ্যামিলি? মাস কমিউনিকেশন বোধহয় আমিই প্রথম আমাদের ফ্যামিলিতে, মানে যে পড়ছে। কিন্তু লেখালেখি আমার দাদু আর দিম্মা করতো। দাদু আমার, উনি শিলচর শহরে খুব বিখ্যাত একজন নাম, ডক্টর জহর সেন। উনি লিখতেন। আমার দিম্মাও লিখতো। আমার দিম্মা ছোট গল্প লিখতো। ওনারও ভালো নাম ছিল। উনি অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া রেডিওর আর্টিস্টও ছিলেন। আমার মা বাবাও ডিফারেন্ট টাইম ফেজেসে ওরাও অল ইন্ডিয়া রেডিওর আর্টিস্ট ছিল। আমি বিশ্বাস করি যে এটা আমি ওদের থেকেই পাওয়া, এটা ওদেরই আশীর্বাদ, যে আমি যাই লিখতে পারছি, যতটুকু লিখতে পারছি, এটা ওদের থেকেই আমার পাওনা। বাহ, খুব সুন্দর বললে। দ্রোণিকা, এই জার্নিতে বা এই লাইনে তুমি কাকে বা কাদেরকে নিজের ইন্সপিরেশন হিসেবে মনে করো, বা আদৌ কেউ তোমাকে ইন্সপায়ার করে এটাতে? ইন্সপিরেশন বলতে গেলে আমি ভাবি যে এরকম আমি হতে চাই জীবনে, ওইটা হবে ফুটবলের লিওনেল মেসি। ওনাকে আমি খুব আইডলাইজ করি আসলে। ওনার মতো মানুষ হয়ে উঠতে চাই। উনি যেইভাবে উনি সাকসেস পেয়েছে, আমিও ঠিক ওইভাবে সাকসেসটা পেতে চাই, সাকসেসটাকে ফিল করতে চাই, আর ওনার মতো একটা ভালো লোক হয়ে উঠতে চাই। আর ইন্সপায়ার আমাকে দুটো লোক করে। আমি খুব শুনেছি, সবাই বলে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল পারসন there is a hand of a woman, but in my case I'll say behind my success there are hand of two very successful women, আমার মা আর আমার দিদি। ওদের জন্যই এখানে আসা হয়েছে, আর they inspire me and it's because of them আমি আজকে যেখানে আছি। বাহ, খুব সুন্দর করে কথা বলতে জানো তুমি দ্রোণিকা। এই ছোট বয়সে তুমি খুব সুন্দর কথা বলো। আচ্ছা, তো
তোমার হবিস কি? লেখা তো তুমি আমাদেরকে বললেই, তোমার লেখা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি সেটা একটা হবি, একটা প্যাশন, বাট এছাড়া তোমার আর কি হবিস আছে? আমি ঘুরতে খুব ভালোবাসি, ট্রাভেল করতে ভালো লাগে, ফটোগ্রাফিটা খুব করা হয়। যেরকম আমার প্রথম বইয়ে আমার কয়েকটা তোলা ছবি আছে। আর গিটার বাজাই, আগে খুব বাজাতাম, আজকাল যখন ইচ্ছা হয় তখন বাজাই। ছোটোবেলায় নাচ শিখেছি, রবীন্দ্র নৃত্য। নাচটাও যখন সময় হয় বা কোনো প্রোগ্রাম থাকলে করি। সিনেমা দেখতে খুব ভালো লাগে, সব ধরনের সিনেমাই দেখতে খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস আমি বলবো আমার হবিজের মধ্যে, আমার শিখতে খুব ভালো লাগে। সব কিছু শেখাটা এটা খুব ইন্টারেস্ট নিয়ে শিখি, যেটা যেরকম জিনিসই হোক। কেউ কিছু একটা কাজ করছে দাঁড়িয়ে দেখলাম, কেউ রান্না করছে কীরকম করছে, কেউ নাচছে, অন্য অন্য ডিফারেন্ট ফর্মস। আমার শুধু দেখে শিখতে ইচ্ছে, এরকম না যে কোনো ডিগ্রি পেতে হবে বা কিছু, বাট জাস্ট শিখতে খুব ভালো লাগে। আচ্ছা ধ্রুনিকা, তোমার এই জার্নিতে, সেটা পোয়েট্রি হোক বা মাস কমিউনিকেশনই হোক, তোমার সবচেয়ে মেমোরেবল ডে বা মেমোরেবল ইনসিডেন্ট কোন জিনিসটাকে মনে হয়? আমার মনে হয় আমার প্রথম বইয়ের যে লঞ্চটা ছিল উইদাউট ফিয়ারে, ওই দিনটা আমার জন্য খুব কাছের। আমি, আমার মা, বাবা, দিদি, আমরা মানে একসাথে ছিলাম। ওই দিনটা আমার খুব মনে পড়ে। আর আমি খুব খুশি ছিলাম যে আমি ওদেরকে ওই ওই টাইমটা এতটা হ্যাপি করতে পেরেছি, খুব প্রাউড ফিল করাতে পেরেছি। আর ইট ওয়াজ এ ভেরি ভেরি স্পেশাল ডে। আর আজকে অবধি আর কি ওই দিনটা আমার জন্য খুব মেমোরেবল, কখনো ভুলতে পারবো না। তুমি উইদাউট ফিয়ারের কথা বললে আর আনফোল্ডের কথা বললে, তাই না? তুমি যদি দুটো বইয়ের বিষয়ে আমাদেরকে একটু একটু বলো, ভালো লাগবে। উইদাউট ফিয়ার আসলে আমার মানে পোয়েমসগুলো সব কিছু একটা দিকেই যায়, ওটা হলে গিয়ে হোপ। আমি এই ওয়ার্ডটা খুব ইউজ করি এমনিতেও। আমি ভাবি যে জীবনে হোপ থাকা খুব দরকার। মানে যত অসুবিধা হোক, যাই হোক, যদি 1%-এরও হোপ আছে যে একদিন সব কিছু ঠিক হয়ে যেতে পারে বা একদিন যেটা চাই ওইটা পেয়ে যেতে পারি, তো ওই হোপটা যেন কেউ না হারায় কখনোই। তো উইদাউট ফিয়ারে 30টা পোয়েমস আছে আর 30টা ফটোস আমার তোলা। ওই ফটোজ আর পোয়েমসগুলা আমি শুধু চাই যে লোকেদেরকে যেন এটাই বলে যে হোপ কখনো হারানো উচিত না। আর সব কিছুর একটা ব্রাইটার সাইড অফ লাইফ আছে, যতই অন্ধকার থাকুক, একটা ব্রাইটার সাইড অফ লাইফ ইজ অলওয়েজ ওয়েটিং ফর দ্যাম। আর আনফোল্ডটা আমি কখনো ভাবিনি এইভাবে পাবলিশ করা হবে বলে। এটা একটা কম্পিটিশন ছিল, একটা 21 ডেজ কম্পিটিশন, যেখানে 21টা পোয়েমস 21 ডেজে আমাকে সাবমিট করতে লাগে। তো আমি ওটা সাবমিট করি, তো সামহাউ আই উইন দ্য কম্পিটিশন আর কি। তো ওরা অ্যাজ এ প্রাইজ আমার এই বইটা ছেপে দেয়। তো আনফোল্ডে 21টা পোয়েমস আছে। ওই পোয়েমসগুলো আমি বলবো সেম এরকম হোপই। আমার সবগুলো পোয়েমের এন্ডিংয়ে, প্রথম আমি যাই লিখি, এন্ডিংয়ে গিয়ে এটা একটা হোপ যেন মানুষরা পায়। তো আনফোল্ডেরও ওইটাই ছিল, কিন্তু আনফোল্ডটা একটু আমি ভাবি যে একটু মোর ম্যাচিওর পোয়েমস আর দের। কেন কি আমি উইদাউট ফিয়ারের সময় খুব ছোট ছিলাম, আমি 13-14 ইয়ার্সে যা লিখেছি ওটা উইদাউট ফিয়ারে আছে, কিন্তু আনফোল্ডেডটা আমি সঙ্গে সঙ্গে রোজ লিখে দিতাম। তো এটা একটু ম্যাচিওর পোয়েমসগুলো, আর একটু আমার একটু ডিপ আছে আর কি ওই বইতে। তো তোমার উইদাউট ফিয়ারের জার্নিটা কবে থেকে শুরু হয়েছে? সেটাও কি 1-2 বছরের ভেতরেই, না এই জার্নিটা আরও অনেক আগে শুরু হয়েছে? উইদাউট ফিয়ার তো যবের থেকে আমি লিখি, আমি 9 বছর বয়স থেকে লিখি, কিন্তু কবিতাগুলো শুধু আমি 13-14 ইয়ার্সে যা লিখেছি ওটাই দেওয়া আছে। কেন কি 9 বছরে আমি খুব কিছু একটা এরকম ভালো লিখতাম আমার ঠিক মনে হয় না। তো ওটাই আমি লিখি যখন আমি 9 ইয়ার্সের ছিলাম, তখন থেকেই লেখালেখি শুরু। লেখাটা একটা খুব কাছের জিনিস আমার জন্য, আমি কখনো এটা অ্যাজ এ কেরিয়ার দেখিনি। এটা একটা প্যাশন, একটা ভালো লাগার জায়গা, একটা এসকেপ আমার জন্যে। আমার যখন মন ভালো হলেও আমি লিখি, মন খারাপ হলেও লিখি, এটা একটা জাস্ট ভালো লাগার জায়গা। বাহ, তোমার দুটো বইয়ের বিষয়ে শুনেই খুব ভালো লাগলো। এবারে তুমি আরও বুকস পাবলিশ কবে করছো? ভাবছি এই বছরের এন্ডিংয়ে আর একটা করবো, হলে ভালো। আর আমি চেষ্টা করছি এই বছরের বাই দ্য এন্ড অফ দিস ইয়ার যেন একটা বই পাবলিশ হোক। ওটা তো বেশি পোয়েমস থাকবে না, 25-30, এর চেয়ে বেশি আমি পাবলিশ করবো না এবার। আর দ্যাট উড বি বেসড অন কমপ্লিটলি, এবারটা একটু অন্যরকম আর একটু মোর ম্যাচিওর। ইটস মোর অ্যাবাউট লাইফ, ডেথ, আর্থ, হাউ এভরিথিং রিভলভস অ্যারাউন্ড আস। আগেরগুলো একটু
রিলেশনশিপস নিয়ে ছিল, একটু তোমার মা বাবাদের সাথে বা পার্টনারদের সাথে একটু ওইসব নিয়ে লেখা ছিল আগের বইগুলো, কিন্তু এবারেরটা জাস্ট ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট লাইফ, ডেথ অ্যান্ড দ্য থিংস রিভলভিং অ্যারাউন্ড ইট। বাহ, তো আমরা আশা করছি আমরা এই বছরের শেষে তোমার এই বইটা দেখতে পাবো। তোমার লেখার জার্নিটা খুব ইন্সপায়ারিং। তুমি এই তোমার জার্নি, তুমি কি করে এই লাইনে আসলে, তুমি কি করে লেখা শুরু করলে, বা ইভেন মাস কমিউনিকেশন অলসো, তুমি কি করে এই ডিসিশনগুলো নিলে, হাউ ডিড ইউ এন্ড আপ ইন দিস ক্যারিয়ার, এইটা যদি তুমি আমাদের সবার সাথে একটু শেয়ার করতে পারো। লেখাটা তো কমপ্লিটলি আমি জানি না, এটা আমার কোনো আইডিয়া নেই। আমি এমনি লিখতাম, 9 বছর বয়সে খুব একটা বুঝিও নেই কী লিখছিলাম, তো এমনি লিখতে ভালো লাগতো, আর্টিকেলস লিখতাম, এখনও লিখি। তো কবিতাটা সবসময় ওইভাবেই লেখা হয়েছে, মন থেকে যা এসছে লিখেছি। গল্প খুব একটা আমি লিখিনি কখনোই। আমি ভাবি যে কম কথায় যদি অনেক কিছু বলে ফেলা যায় তাহলে ভালো লাগে। আমি খুব একটা কথা বলতেও ভালোবাসি না ওভাবে, তো এর জন্য আমি ভাবি যে কম লাইনসে, কম শব্দে যদি অনেক কিছু ইমোশনস আর ফিলিংস শেয়ার করা যায়, এর জন্যই কবিতাটা লেখা হয়। আর মাস কমিউনিকেশন, আমি এই লাইনটা আমি চুজ করেছি কারণ আমি কেরিয়ারে কন্টেন্ট রাইটার ওই লাইনে যেতে চাই, বা জার্নালিজমের লাইনে যেতে চাই। তো মাস কমিউনিকেশন ওয়াজ দ্য বেস্ট চয়েস আমার জন্য, আমার 12-এর পরে। তো মাস কমিউনিকেশন নিয়ে আমি আশা করছি যে আমি ডিসিশনটা ঠিকই নিয়েছি, আর চেষ্টা করব যে খুব জলদি কন্টেন্ট রাইটার হয়ে যাওয়ার, বা কোনো একটা জায়গায় জার্নালিজম নিয়ে পড়ার, বা কন্টেন্ট রাইটিং নিয়ে কিছু করার। আচ্ছা দ্রুনিকা, তুমি আমাদেরকে বললে অ্যাবাউট হাফলং, তুমি হাফলংয়ে বড় হয়েছো, একটু আমাদেরকে হাফলংয়ের বিষয়ে বলো। হাফলং একটা খুব কাছের জায়গা আমার, আমি ওখানে বড় হয়েছি, আমার কাজিনরা ওখানে থাকে, ওদের সাথে বড় হয়েছি আমি। তো খুব মনে পড়ে ছোটোবেলার এই কথাগুলো খুব। অ্যাকচুয়ালি হাফলং ইজ দ্য অনলি হিল স্টেশন অফ আসাম, আর আমি পাহাড় প্রচণ্ড ভালোবাসি। আমার মানে আমার আলগা শান্তি পাই, আমার ঘর মানে এটা হোমলি ফিল আসে আমার পাহাড়ে গেলে। তো আমি খুব খুশি ছিলাম ছোটোবেলার থেকে যে আমি যে পাহাড়ে বড় হতে পেরেছি। হাফলংয়ের মানে সিনারি যেরকম সুন্দর, ওইরকমই এখানের লোকেরাও খুব ভালো, আর ভালো লাগে যে আমি হাফলংয়ে বড় হতে পেরেছি। হাফলংয়ে কি এখন তোমাদের কেউ থাকে, না তোমরা পুরোটাই গুয়াহাটি শিফট হয়ে গেছো? না, হাফলংয়ে আমার কাকু আর কাকিমা থাকে, আর আমার কাজিন ওরা থাকে, আমার একটা ছোট ভাই আর আমার একটা ছোট বোন। বাহ। আচ্ছা দ্রুনিকা, তোমার এরম কোনো ভ্যালুয়েবল অ্যাডভাইস বা ভ্যালুয়েবল কোট মনে পড়ে যেটা তোমাকে খুব সাহস দেয়, খুব মোটিভেট করে তোমার লাইফে, যে কথাটাকে তুমি সবসময় মনে রেখেছো, যেটা তোমার মন ছুঁয়ে গেছে? একটা এরকম কোট আছে, সেড বাই গৌর গোপাল দাস। আই কোট, live your life in such a way that those who don't know God but know you comes to know God because they know you. তো আমার জন্য এই লাইনটা খুব ইম্প্যাক্টফুল ছিল, যে উনি বলতে পেরেছেন যে যারা তোমাকে চিনে আর ভগবানকে চিনে না, ওরা তোমার থ্রুতে ভগবানকে চিনতে পারবে। তো আমি ভাবি যে এত ইম্প্যাক্ট আমরা মানুষের উপরে করতে পারি যদি আমরা ইচ্ছা করি আর কি, থাকে না, ইফ উই ওয়ান্ট টু ডু সামথিং অর ইফ উই ওয়ান্ট টু মোটিভেট সামওয়ান, আমরা নিশ্চয়ই করতে পারি। আমরা ভগবানকে ইন্ট্রোডিউস করতে পারছি আমরা যেভাবে কথা বলি, যেভাবে আমরা চলি। তা আমি ওটাই ভাবি যে আমি যেভাবে যেই কাজে আছি বা যেরকম আমার লাইফস্টাইল, আমি যেন সবসময় লোকেদেরকে খুব মোটিভেট আর ইন্সপায়ার করতে পারি রোজ, এভরিডে বেসিসে, যে ওরা যেন রোজ বেঁচে থাকার, রোজ ভালো হয়, এক লাইফ লিড করার একটা যেন সাহস পায়, আর খুব যেন মোটিভেট করতে পারি আমি সবাইকে। আর এই লাইনটি আমার মনে সবসময় থাকবে, মনে মাথায়, আমি কখনো এই লাইনটা ভুলতে পারবো না। এটা খুবই একটা কাছের লাইন আমার জন্য। বাহ, খুব সুন্দর কথা বললে দ্রুনিকা, খুব ভালো লাগলো এই কথাটা শুনে। তোমার এইভাবে কি খুব স্পিরিচুয়ালিটি ফলো করা হয়? হয়, স্পিরিচুয়াল তো হয় এইভাবে ফলো করা। আমি শাস্ত্রের বিষয়ে পড়তে ভালোবাসি। আমার এই যে যেরকম মহাভারত, রামায়ণ, এপিক্স, ওইগুলো বিষয়ে কথা বলতে খুব ভালো লাগে। আমি একটু ইন্টারেস্ট পাই আর কি ওইসব বিষয়ে থাকতে। তোমার কি কখনো এরম ইচ্ছে আছে যে তুমি এই সব বিষয়ে কাজ করবে বা এই সব বিষয়ে লেখালেখি করবে? হ্যাঁ, নিশ্চয়ই একটা প্রজেক্টের বিষয়ে আমি ভাবছি।
তো খুব একটা বেশি ডিসক্লোজ করবো না এই বিষয়ে, কিন্তু হ্যাঁ, ইন ফিউচার দের আর প্ল্যানস যে আমি এই বিষয়ে একটা একটা প্রজেক্ট আমি করব, আমি লিখতে চাই। আর আমি আশা করছি ওইটাও একটা মানে মানুষের ব্লেসিংস দিয়ে, ওদের এনকারেজমেন্ট নিয়ে ওটা যেন ভালো হয়। বাহ, দ্রোণিকা, খুব ভালো লাগলো তোমার এই কথাটা শুনে। আমি আশা করছি তোমার এই প্রজেক্টটা খুব সাকসেসফুল হোক, তুমি যাতে খুব শিগগিরই এই প্রজেক্টে কাজ করতে পারো আর আমাদের সাথে শেয়ার করতে পারো। আচ্ছা, আমি একটা কথা অনেকক্ষণ থেকেই ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করব। মেয়ে লোকেদের ক্রিয়েটিভ লাইনে কাজ করাটা বেশ অনেক সময় ডিফিকাল্ট হয়, হার্ডশিপস থাকে, স্ট্রাগলস থাকে। তুমি, আমরা সবাই, আমাদের মতো অনেকেই এই জিনিসটার কখনো না কখনো সম্মুখীন হয়েছি, তাই না? তো তোমার এরম কোনো মন্ত্রা আছে, সাম কোট, সাম পারসন অর সামথিং, যেটা তোমাকে সব সময় এরম ধরনের হার্ডশিপস থেকে বের করার চেষ্টা করে বা তোমাকে বের করে? আমি এই লাইনটা কোথাও শুনেছিলাম, ঠিক আমি মনে করতে পারছি না এখন কোথায়, কিন্তু লাইনটা এরকম ছিল যে রোজ ঘুম থেকে ওঠাটাই একটা খুব বড় মোটিভেশন। তো আমি ভাবি যে রোজ যে সকালে আমরা উঠতে পারছি, রোজ যে একটা সকাল দেখছি, এটাই এনাফ মোটিভেশন হওয়া দরকার রোজ বেঁচে থাকার। যে আজকেও যে আমি উঠলাম, আজকে আমি কি করতে পারবো, আজকে আমি কি শিখতে পারবো। তো ওটাই আমার মন্ত্রা, যে আমি যে রোজ সকালে ঘুম থেকে উঠি, দ্যাট কিপস মি গোয়িং। অ্যান্ড ওটাই আমি ওইভাবেই দেখি আর কি, যে রোজ আমি আমার মাকেই দেখি রোজ সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে, কাজ করে রিটার্ন আসতে, এসে ঘরের কাজও করছে, মা বাইরের কাজও করছে, সব করছে। তো আই অলওয়েজ থিঙ্ক যে মাকে কি ইন্সপায়ার করছে, কিন্তু মাকে যেটাই ইন্সপায়ার করছে, মা আমাকে ইন্সপায়ার করছে। তো ওইটাই আমি ভাবি যে রোজ সকালে ঘুম থেকে ওঠাটাই একটা খুব বড় মোটিভেশনের ব্যাপার। বাহ, খুব সুন্দর কথা বললে দ্রোণিকা। আচ্ছা, তুমি দুটো বই লিখেছো, তোমার মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনাও চলছে। তোমার এই সব কিছুর মধ্যে থেকে তোমার সবচাইতে বড় অ্যাচিভমেন্ট কোন জিনিসটাকে মনে হয়? আসলে আমি ভাবি মানে এটা আমার জীবনের সবচেয়ে সেরা অ্যাচিভমেন্ট হবে। আমার বাবা এই বইটা যে দুটো বই যে দেখে গেছে, উইদাউট ফিয়ার আর আনফার্লড, এটা যে আমি বাবাকে দিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড়। অ্যাকচুয়ালি আই লস্ট মাই ফাদার এই লাস্ট ডিসেম্বর, কিন্তু এটা আমার জন্য একটা খুব বড় কথা যে আমার বাবা আমার দুটো বই দেখে গেছে। খুব প্রাউড ছিল, আর আমি জানি বাবা যেখানেই আছে আজকে খুব প্রাউড। আর I know that he died proud of me, so that is the biggest blessing and the biggest achievement I will ever have. যতই বই লিখে নিই, যাই করে নিই, কিন্তু এটা নিয়ে সবসময় খুশি থাকবো যে বাবা যে দুটো বই দেখে গেছে। সো দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আই থিঙ্ক আই হ্যাভ। নিশ্চয়ই নিশ্চয়ই দ্রোণিকা, আই এম ভেরি শিওর wherever he is very proud of you. আর তুমি এইভাবেই কাজ করে চলো, ডেফিনেটলি হিজ ব্লেসিংস উইল অলওয়েজ বি দেয়ার উইথ ইউ। খুব হেভি হয়ে গেল সিচুয়েশনটা, একটু লাইটার নোটে আসার জন্য আমরা একটা ছোট্ট গেম খেলে নিই। এই গেমটার নাম হচ্ছে চটজলদি, ঠিক আছে? আমি তোমাকে কিছু প্রশ্ন করব, আর তুমি খুব একটা সময় পাবে না সে উত্তরটা দেওয়ার জন্য, তোমাকে খুব চটজলদি উত্তরটা দিতে হবে। তো আমরা শুরু করি। ফেভারিট বুক? গীতাঞ্জলি বাই রবীন্দ্রনাথ ট্যাগর। ট্রাভেলিং অর ফটোগ্রাফি? ট্রাভেলিং উইথ আ ক্যামেরা। পাহাড় না সমুদ্র? পাহাড়। ফেভারিট মুভি? শাহরুখ খানের যে কোনো ছবি, শাহরুখ খান খুব প্রিয় আমার। ফেভারিট জনরা? মুভিজে ক্রাইম, থ্রিলার, দুটোই। ফেভারিট সং? কতবারও ভেবেছিনু বাই রবীন্দ্রনাথ ট্যাগর, আর ফুলো কে রং সে বাই কিশোর কুমার। ওকে, ব্যোমকেশ না ফেলুদা? ব্যোমকেশ। মেসি অ্যাজ এ পার্সন অর অ্যাজ এ প্লেয়ার? মেসি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। আমি এটা বলতেই উত্তরটা দিতে পারবো না, আমি আই পাস, এই উত্তরটা ঠিক হবে না। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ আনফার্লড অর উইদাউট ফিয়ার? আচ্ছা, উইদাউট ফিয়ারটা আমি লিখেছিলাম যখন আমি ছোটো ছিলাম, তো আমি হ্যাঁ, এটা আমার প্রথম বই, সবসময় খুব মনের কাছে থাকবে। কিন্তু আনফার্লডের কবিতাগুলো একটু মোর ম্যাচিওর, আমার একটু পড়ে বেশি ভালো লাগে, তাই আমি মেবি একটু বেশি ইনক্লাইন টুয়ার্ডস আনফার্লড। তাই আমি
আনফোল্ডটাই বলতে চাই। সো আনফোল্ডেড। ইয়েস, আনফোল্ডেড। ওকে ওকে। আচ্ছা দ্রুনিকা, এবারে তুমি আমাদের সাথে একটু তোমার হবিজ শেয়ার করো। লেখালেখি তো আমি করি, এর সাথে আমি ফটোগ্রাফি খুব করি। আমি যেখানে ঘুরতে যাই আমি চেষ্টা করি যে ওই জায়গাগুলো ক্যাপচার করে নিয়ে আসার। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে খুব ইচ্ছা আছে, পোর্ট্রেটও করি তেরম না। আর আমি ছোটোবেলায় নাচ শিখেছি, রবীন্দ্র নৃত্য। তো যখন আমি পারি প্রোগ্রাম হলে বা কোনো ইভেন্টে আমি নাচি। আর গিটার বাজাই, ছোটোবেলায় প্রোগ্রাম করতাম, আজকাল আর ঠিক সেরকম প্রোগ্রাম করা হয় না, কিন্তু টুকটাক বাজাই গিটার। খেলাধুলো করতে আমার খুব ভালো লাগে, যেরকম আমি বললাম লিওনেল মেসির বিষয়ে। ফুটবলটা আমার খুব প্রিয় একটা খেলা, মাঝে মধ্যে খেলি। আর সব ধরনের স্পোর্টসে আমার খুব মন, আমার স্পোর্টস দেখতে খুব ভালো লাগে, খেলতেও খুব ভালো লাগে, এরকমই। আর তো লেখালেখি আছে। তুমি গিটার বাজাও বললে, হ্যাঁ। তো সেরকম করে গিটার বাজানো হয়? আগে বাজাতাম ছোটোবেলা, যখন শিখতাম প্রোগ্রাম করতাম। এখন শুধু নিজের জন্য বাজাই মাঝে মধ্যে, যতটুকু করা যায় টুকটাক, খুব বেশি কিছু একটা না। আর তুমি বললে আমাদেরকে যে তুমি নাচতে, তো নাচ তোমার রবীন্দ্র নৃত্য সাথে আরও কিছু শিখেছো? না, রবীন্দ্র নৃত্যই শিখেছি। আর প্রোগ্রাম করো? বাকি প্রোগ্রাম করি মাঝে মধ্যে, ছোটোবেলায় বেশি হতো, আজকাল খুব একটা হয় না। কলেজে নাচি, এছাড়া যেখানেই আমি চান্স পেলে আমি একটু নাচার চেষ্টা করি। ওয়েস্টার্ন ডান্স আমি করি, আমার মানে যেটা আমি দেখে শেখা, এরকম কোনো ডিগ্রি নেই, কিন্তু দেখে শেখার যেটা চেষ্টা করি, ওয়েস্টার্ন ডান্স, কন্টেম্পোরারি ওইসবও করা হয়। বাহ, দারুণ। দ্রুনিকা, এবারে তুমি যদি আমাদেরকে একটু বলতে পারো তোমার ফিউচার গোলস কি? তুমি মাস কমিউনিকেশনে বা পোয়েট্রিতেই তুমি ফিউচার গোলস হিসেবে কি দেখো? আমি আমার ফিউচারে প্রথম তো আমি ভাবছি কন্টেন্ট রাইটিং, আমি একটা কন্টেন্ট রাইটার হতে চাই প্রথমত। তারপরে আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিজনেসে ঢুকে যেতে চাই, এই পাবলিকেশন বিজনেসেই বলো বা এই রাইটিংটাকে নিয়ে যদি আমি একটা কোনো বিজনেস যদি করতে পারি, যদিও বই লিখে বা বই পাবলিশ করে আমার এটাতে আমি কোনো একটা খুব একটা কেরিয়ার দেখছি না, কারণ ওটা আমার একটা ভালো লাগার জায়গা, একটা জাস্ট প্যাশন। তো ওটা বই লিখে আমি কিছু করব এরকম কখনো আসলে ছোটোবেলায় ভাবা হয়নি। কিন্তু আমি প্রথম জব করতে চাই, তারপরে বিজনেসে আমি এই লাইনে পাবলিকেশন হাউস বা কোনো এই লাইনেই আমি করতে চাই ইন নিয়ার ফিউচার। বাহ। আচ্ছা দ্রুনিকা, আমরা একটা প্রশ্ন সবাইকেই জিজ্ঞেস করব ভাবছি, এরম কোনো ঘটনা বা গল্প বা এরম কোনো সিচুয়েশন উইচ ইজ ইয়োর হ্যাশট্যাগ স্মাইল অন ইয়োর ফেস মোমেন্ট? হ্যাঁ, আমি একটা জিনিস শেয়ার করতে চাই, একটা মোমেন্ট বলতে পারবো, একটা ঘটনা। আমি যখনই কবিতা লিখি, যেটাই লিখি, আমি সবচেয়ে আগে আমার মাকে শোনাই। তো মাকে যখন আমি কবিতা শোনাই, মা যদি কেঁদে দেয়, মা যদি কাঁদছে, আমি বুঝতে পারি যে আচ্ছা, যে আমার কবিতাটা কিছু একটা ভালো লিখেছি। তো মা যখন কাঁদে না, মনে হয় যে আচ্ছা খুব কিছু একটা সেরা কিছু, এরকম কিছু একটা সেই কিছু হয়নি আর কি, আচ্ছা লিখেছি জাস্ট। কিন্তু মা যখন আমার কবিতাটা শুনে আর শুনে যখন কাঁদে, আমি জানি মা কাঁদছে, কিন্তু ইটস এ স্মাইল অন মাই ফেস মুভমেন্ট, যে আচ্ছা আমি কিছু তো লিখতে পেরেছি, একটা স্যাটিসফ্যাকশন যে আচ্ছা হয়েছে আমার কবিতাটা। ওটা খুব একটা ছোট জিনিস, কিন্তু আমার জন্য বিরাট, আমার খুব মজা লাগে। মজার কথা বললে দ্রুনিকা। আচ্ছা দ্রুনিকা, তুমি যদি আমাদের ইয়াং আপকামিং রাইটার্সদের জন্য কিছু একটা অ্যাডভাইস দিতে চাও, তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই। যারা লিখছে আমি ওদেরকে বলতে চাই, যেটা লিখছো, যেরকম আসছে মাথায় মন থেকে, যেরকম, জাস্ট রাইট ইট ডাউন। মানে ভাববে না যে ভালো হচ্ছে খারাপ হচ্ছে, পরে গিয়ে মিলিয়ে নিও কীরকম হচ্ছে, লাইন্সগুলো পরে গিয়ে মিশে যাবে। কিন্তু যেটা প্রথম মাথায় আসছে বা মনে আসছে, লিখতে ইচ্ছে করছে, জাস্ট পেপার নাও, পেন নাও অ্যান্ড জাস্ট রাইট ইট ডাউন, হোয়াট এভার কামস টু ইয়োর মাইন্ড। আর সবসময় চেষ্টা করবে, যেটা আমি করেছি, যে সবসময় মানুষদেরকে হোপ দেওয়ার, সবাইকে মোটিভেট করার। তো ওটাই চেষ্টা আমাদের রাইটারদের, যে যেটাই লিখছি যেন মানুষের মনে লাগে, আর এরকম কিছু একটা মনে যেন লাগে যেটা শুনে ওরা খুশি হবে আর খুব মোটিভেট হবে ফর দ্য নেক্সট ডেজ অর দ্য নেক্সট ডে অর সামথিং লাইক দ্যাট। কিন্তু যেন কবিতাগুলো হোপ আর মোটিভেশন যেন দিতে পারে।
আর যেটাই মাথায় আসছে, যেরকম আসছে, জাস্ট রাইট ইট ডাউন, যেখানে জাস্ট কিপ রাইটিং। তুমি যদি তোমার একটু রাইটিং টেকনিক্স শেয়ার করো টু হেল্প দেম আউট, যাতে অনেক নতুন বাচ্চারা যারা লিখতে চায় বা লেখার বিষয়ে ভাবে, ওরা যাতে একটু ইন্সপিরেশন পায় তোমার টেকনিক থেকে। হ্যাঁ, তো আমি খুব দেখেছি লোকেরা না কবিতার লাস্ট দুটো লাইন যে রাইমিং, ইট শুড বি রাইমিং, একটা মেটাফরে যেন যায়। তো ওরকম করতে হবে কোনো কথাই নেই। আজকাল মডার্ন পোয়েট্রিতে আমরা জাস্ট ইন আ মডার্ন ওয়ে উই ক্যান রাইট জাস্ট দ্য ফিলিংস এক্সপ্রেস করাই আর্ট। আর ওই আর্টটাকে যদি আমরা একটা কবিতার লাইনসে মিক্স করে দেই বা ওই কবিতার ছন্দে যদি ফেলে দিই, তাহলেই সুন্দর কবিতা হয়ে যাবে। আমি খুব ছোট ছোট কবিতা লিখতে ভালোবাসি, আমি সনেটস লিখতে খুব ভালোবাসি। তো আমি বলবো প্রথম সনেট দিয়ে শুরু করো, তারপরে এক্সটেন্ড ইট টু 16 লাইন্স, 24 লাইন্স, আর যে যতটুকু লিখতে পারে তো ওদের উপরে। তো লেখার টেকনিকটা সবসময় ভাববে না যে রাইমিং ছাড়া লেখা যায় না, না, মডার্ন পোয়েট্রি ইজ এ থিং। সো কিপ রাইটিং, তোমাদের ইমোশনগুলোকে কম লাইনে কম শব্দে কীভাবে কী বলবো মোল্ড করা যায়, ওটাই মেইন জিনিস আর কি। বাস এইভাবেই লিখতে থাক। বাহ, এবারে আমাদের এপিসোডটা শেষের পথে আসছে। যার আগে যদি তোমার কাছ থেকে তোমার কোনো একটা পছন্দের কবিতা শুনতে পারতাম, খুব ভালো লাগতো। নিশ্চয়ই, কিন্তু এখন তো ঠিক আমার খুব একটা মনে নেই, আমি একটু দেখে বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এই কবিতাটা আমার কোনো বইতে লেখা নেই, আনফোল্ডেও নেই, উইদাউট ফিয়ারেও নেই। এটা আমার এই থার্ড বইটা, যেটা আমি এই বছরের এন্ডিংয়ে পাবলিশ করব, ওটাতে থাকবে। তো এটা আমি প্রথমবার পাঠ করছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। সো কবিতাটার নাম হলো আর্থ। In the earth beneath the air and the earth above the air, I saw hope to struggle in beneath, alas, floating in the above. I belong to none of these earths, but it's the one cage rooted in the ground, but with a glance in the air, stammered to talk in this world, but fluent with the ink in paper. A resident of frozen time, it moves forward in the infinite. The shadow hits the ground, but the shakily breath suffocates in air. What a chaos of living here as an alibi to reach the graveyard. Who knows then to diminish in the roots or to float in the above? Thank you. মাদ্রনিকা, খুব সুন্দর কবিতা। আমরা আশা করি তোমার এই থার্ড বুকটা খুব প্রচলিত হোক, লোকেরা খুব ভালোবাসুক তোমাকে। অনেক 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 বেস্ট উইশেস ফ্রম আওয়ার সাইড। আশা করছি তুমি এই বইটা এবং আগামী বছরে আরও অনেক 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 বই লেখো। থ্যাংক ইউ। ধন্যবাদ রনিকা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আজকে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু এটা শেষ নয়, এটা এক নতুন অধ্যায়ের আরম্ভ। আমি চেষ্টা করব এভাবেই আপনাদের সামনে তুলে ধরার অনেক নতুন ইন্সপিরেশন, নতুন গল্প। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে এক নতুন গল্প, এক নতুন অনুপ্রেরণা নিয়ে। ধন্যবাদ।